অযোধ্যা, রাম জন্মভূমি। সরযূ নদীর তীরে অবস্থিত অযোধ্যা এক পবিত্র ভূমি, যেখানে প্রতিটি প্রভাত ভক্তির সুরে জেগে ওঠে আর প্রতিটি সন্ধ্যা দীপশিখার আলোকিত হয়ে ওঠে বিশ্বাসের আলোয়। এই সেই ভূমি যেখানে জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম, যার আদর্শ, ন্যায় ও ধর্মের শিক্ষা আজও এই পবিত্র নগরীর বাতাসে প্রতিধ্বনিত হয়। এই জন্মভূমিতেই আজ মহিমান্বিত হয়ে দাঁড়িয়ে রয়েছে নবনির্মিত রাম মন্দির, অসংখ্য ভক্তের স্বপ্ন ও বিশ্বাসের প্রতীক। শান্ত স্রোতে বহমান সরযূ নদী অযোধ্যার প্রাণ। ভোরের সূর্যলোকে সরযূজ্জ্বলে সোনালি আভা, আর সন্ধ্যার আরতিতে শত শত প্রদীপের ঝলক। এ এক অপার্থিব দৃশ্য। আমরা অযোধ্যা ভ্রমণ করছি কলকাতা থেকে। কিভাবে করব, কি কি দেখব, তার সঙ্গে জানাবো ট্যুর প্ল্যান কি। এবং শুধুমাত্র অযোধ্যা নয়, আমরা দেখতে যাব গুপ্তার ঘাট, যেখানে ভগবান রাম জলে লীন হয়েছিলেন। দেখব ভরতকুণ্ড, ভ্রাতৃত্ব, ত্যাগ ও অটল ভক্তির এক পবিত্র স্থান। কোথায় থাকবেন, কি হবে ট্যুর প্ল্যান, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলেছে অযোধ্যা। টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন চলে এসেছি রাম জন্মভূমি অযোধ্যাতে, সরযূ নদীর ধারে অযোধ্যা। পুরো ভিডিও জুড়ে থাকবে রাম জন্মভূমি মন্দিরের যাবতীয় তথ্য, কী কী দর্শনীয় স্থান, তার সঙ্গে জড়িত ইতিহাস, সব কিছু। কোথায় থাকবো, খাবো বিনা পয়সায় কোথায়, সব কিছু নিয়ে জয় শ্রীরাম বলে শুরু করি রাম জন্মভূমি অযোধ্যা ভ্রমণ। অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত। সবথেকে সোজা উপায় হলো কলকাতা থেকে ট্রেনে করে অযোধ্যা ধাম জাংশনে যাওয়া। আপনারা যদি ট্রেনে যেতে চাইছেন, তাহলে 13151 কলকাতা জম্বুতাবাই এক্সপ্রেস, যা রোজই ছাড়ে কলকাতা স্টেশন থেকে সকালবেলা 11:45-এ, সেই ট্রেনে করে পরের দিন সকালবেলা 6:35-এ পৌঁছে যেতে পারেন অযোধ্যা ধাম জাংশন স্টেশনে। ভাড়া 3 টায়ার এসির জন্য 1235 টাকা, 2 টায়ার এসির জন্য 1750 টাকা এবং স্লিপারে 470 টাকা। তাছাড়া দুন এক্সপ্রেসও রয়েছে রোজ হাওড়া থেকে রাত্রিবেলা 8:25-এ, যা অযোধ্যা পৌঁছাবে বিকেলবেলা 4:30-এর সময়। তবে সারাটা দিন নষ্ট হয়ে যাবে ট্রেনে, তাই চেষ্টা করুন কলকাতা জম্বুতাবাই এক্সপ্রেসে যাওয়ার জন্য। আর যারা চাইছেন খুব তাড়াতাড়ি পৌঁছাতে অযোধ্যা, তাদের জন্য রয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইট। ট্যুরিস্ট ডেস্টিনেশন অযোধ্যা এলো জম্বুতাবাই এক্সপ্রেসে। সকাল 6:30টার মধ্যে পৌঁছে গেলাম রাম জন্মভূমি অযোধ্যা ধাম জাংশন স্টেশনে। রাম জন্মভূমি অযোধ্যা ধামে আপনাদের সবাইকে স্বাগত। রাতে ট্রেন জার্নি করে চলে এসেছি সকাল সকাল 6:30টার মধ্যে অযোধ্যা ধাম জাংশন স্টেশনে। স্টেশন থেকে নেমে এসকালেটার বা লিফটে করে চলে আসুন স্টেশনের ওপরে। পুরো দেখে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এত সুন্দর এখানকার ব্যবস্থা। এখান থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা যাব রামকিপাড়ির উদ্দেশ্যে। জয় শ্রী রাম বলে বেরিয়ে এলাম অযোধ্যা ধাম জাংশন থেকে। স্টেশনের বাইরে আসলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। একটুখানি দাম দর করে নেবেন। তবে আমরা যেই টোটো দাদার সঙ্গে ঘুরেছিলাম, উনি কিন্তু ভীষণ ভালো মানুষ। যেখানে অন্য টোটোরা বলছিল রামকিপাড়ি যেতে 300 টাকা লাগবে, সেখানে উনি বললেন 20 টাকা জনপ্রতি দিলেই উনি পৌঁছে দেবেন রামকিপাড়িতে। আমরাও তাই ওনার টোটোতে উঠে পড়লাম। স্টেশন থেকে মাত্র 1.8 কিলোমিটার দূরেই রাম জন্মভূমি মন্দির। তরুণ পেরিয়ে আমরা তুলসী স্মারক উদ্যান পেরিয়ে এগিয়ে চলেছি রামকিপাড়ির দিকে। স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে রামকিপাড়ি, অর্থাৎ সরযূ নদীর পাড়। সকালবেলার স্নিগ্ধ সরযূ নদীকে দেখে টোটো থেকে নেমে পড়লাম। আর তার বিপরীতেই রয়েছে নাগেশ্বর নাথ মন্দির। রামের সুপুত্র কুশের তৈরি এই নাগেশ্বর মন্দির। নাগেশ্বর মন্দিরের পাশ দিয়ে যেই সরু রাস্তাটা চলে গেছে, সেখান দিয়ে মাত্র 170 মিটার দূরে রয়েছে আমাদের গেস্ট হাউস, রামজি গেস্ট হাউস। অযোধ্যার সেই পুরনো গলির ভেতরে সুন্দর পরিপাটি করে সাজানো এক গেস্ট হাউস। দেখুন কি সুন্দর রুমে রয়েছে একটি কিং সাইজের বেড,
আলাদা সোফা, বসার জায়গা, রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট আর এসিও। আর এই গেস্ট হাউসে প্রত্যেক দিন ভাড়া এই রুমের জন্য ১,০০০ টাকা করে। আমি ডেসক্রিপশন বক্সে বুকিং নাম্বার দিয়ে দেবো। আমরা হোটেলে ফিরে স্নান করে নাগেশ্বর মন্দিরের পাশ দিয়ে চলে এলাম রামকিপারির ঘাটে। এখান থেকে সেই সকালবেলার টোটো দাদার সঙ্গে করে এখন বেরিয়ে পড়লাম অযোধ্যার চারপাশ ঘুরে দেখব বলে। ৪০০ টাকার বিনিময়ে আমরা ঘুরে দেখব অযোধ্যা। আর আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান বাল্মীকি রামায়ণ ভবন। এই ভবন উৎসর্গকৃত রামায়ণ স্রষ্টা বাল্মীকিকে। আজকের প্রথম গন্তব্য বাল্মীকি রামায়ণ ভবন। পুরো মন্দির জুড়ে মন্দির গাত্রে লেখা আছে রামায়ণ রামায়ণ কথা। ভবনের ভেতরে প্রবেশ করলেই মনে হয় যেন রামায়ণের ঘটনাগুলি চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। অযোধ্যাকাণ্ড থেকে লঙ্কা বিজয় পর্যন্ত প্রতিটি অধ্যায় যেন এক একটি আধ্যাত্মিক অধ্যয়ন। আর মন্দিরের ভেতরে রয়েছে বাল্মীকি লব আর কুশ। বাল্মীকি আশ্রমের ঠিক বিপরীতেই রয়েছে মণিরাম দাস ছাউনি, অযোধ্যার অন্যতম প্রাচীন বৈষ্ণব আখড়া ও সাধুদের আশ্রম। এই ছাউনি বহু শতাব্দী ধরে রামভক্ত সাধু সন্ন্যাসীদের সাধনা, ভক্তি ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন নিয়মিত পুজো, ভজন কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এই মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে বেশ কয়েক পা গেলেই রয়েছে চার ধাম মন্দির। আমাদের ভারতবর্ষের চার ধাম এবং সেখানকার বিগ্রহ এখানে আসলে দেখতে পারবেন। প্রথমেই দর্শন করে নিতে পারবেন বদ্রীনাথ, তারপরে দর্শন করুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে দ্বারকাধীশ এবং সবার শেষে রামেশ্বরমের দেবতা। চার ধাম দর্শন করে এবং ভজন শুনে আবারও উঠে পড়লাম টোটোতে। আমাদের টোটো এসে থামলো বড়ে হনুমান মন্দিরের সামনে। মন্দিরের গেটেই রয়েছে বড় এক হনুমানজির মূর্তি। তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরও বড়ই সুন্দর। আর মন্দিরের ভেতরে রয়েছেন সীতারাম। সীতারামকে দর্শন করে বেরিয়ে এলাম মন্দির থেকে। পুরনো দিনের অযোধ্যা, প্রচুর মঠ, প্রচুর আশ্রম রয়েছে এখানে। আমরা রেল লাইন পার করে এখন যাচ্ছি অযোধ্যার উল্টো দিকে। এখানে রয়েছে এক উল্লেখযোগ্য ঐতিহাসিক ছোট টিলা, যা রামায়ণের সময়কালের। মণিপর্বতের চূড়ায় উঠতে প্রায় ৬০ থেকে ৭০টি সিঁড়ি ভাঙতে হয়। তবে এখানে হনুমানের বড্ড বেশি উৎপাত, তাই আপনাদের চশমা, সানগ্লাস, মোবাইল, টুপি, খাবার দাবার খুবই সাবধানে রাখবেন। হিন্দু পুরাণ অনুযায়ী যখন হনুমানজি লক্ষ্মণকে বাঁচাতে সঞ্জীবনী পর্বত বহন করেছিলেন, তখন সেই পর্বতের একটি অংশ অযোধ্যার এই স্থানে পড়ে যায়। আর সেখান থেকেই সৃষ্টি হয় মণি পর্বত। তাই এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আবার ঐতিহাসিক দিক থেকেও মণি পর্বতের গুরুত্ব রয়েছে। অনেকের মতে এটি প্রাচীন বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ। সম্রাট অশোকের সময়ও এখানে স্থাপনা ছিল বলে ধারণা করা হয়। আমরা মণি পর্বত দেখে এখন আবার ফিরছি রাম মন্দিরের দিকে। সেই স্টেশন পেরিয়ে আমরা এখন যাব হনুমান গাড়ি দেখতে। তবে টোটো দাদাকে এবার ছেড়ে দিতে হবে, মানে ৪০০ টাকার ভ্রমণ এখানেই শেষ হলো। হনুমান গাড়িকে বলা হয় অযোধ্যার রক্ষা কবচ। অযোধ্যায় অবস্থিত এই মন্দিরটি ভগবান হনুমানের প্রতি উৎসর্গকৃত। এই মন্দির একটি উঁচু টিলার ওপর অবস্থিত। ওপরে উঠতে হলে আপনাকে প্রায় ৭৫টি সিঁড়ি অতিক্রম করতে হবে। আর বিশ্বাস করা হয় লঙ্কা বিজয়ের পর প্রভু শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তিনি হনুমানজিকে এই স্থানেই বসবাস ও অযোধ্যা রক্ষার দায়িত্ব দেন। তাই স্থানীয়দের মতে রামলালা দর্শনের আগে হনুমান গাড়িতে প্রণাম করাই হলো প্রকৃত নিয়ম।
ঐতিহাসিকরা মনে করেন বর্তমান মন্দির কাঠামোটি 1800 শতকে নবাব মানসিংহের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়। ভেতরে গুহা মন্দির রয়েছে, যেখানে ছোট্ট হনুমানজির মূর্তি মাতা অঞ্জনীর কোলে বিরাজমান। হনুমানগাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রাম জন্মভূমি মন্দির। রাম জন্মভূমি মন্দিরের সামনে চলে এসেছি। হনুমান গাড়ি দেখার পর হেঁটে একটুখানি সময় লাগলো। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। যাদের পায়ে অসুবিধা তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে একদম গেটের কাছ থেকেই। আর যাদের পায়ে কোনো অসুবিধা নেই, সোজা সামনের দিকে এগিয়ে যাব। যতটা ক্যামেরা দিয়ে দেখানো যায় আমরা দেখাবো। মন্দিরের 200 মিটার আগে কিন্তু, আর তারপরে ক্যামেরা সব কিছু রেখে দিতে হবে, মোবাইল ফোন। তো যতটা দেখানো যায় আমরা দেখাচ্ছি, আর যেখানে রাখবো সেই জায়গাটাও দেখাচ্ছি। চলুন। প্রবেশ করছি অযোধ্যার সব থেকে প্রধান আকর্ষণ রাম জন্মভূমি মন্দিরে, যেখানে দর্শন করব রামলালাকে। এরকমভাবে রেলিংয়ের মধ্যে আপনাকে এগিয়ে আসতে হবে এক খোলা জায়গায়। এখানে প্রথমে আপনাকে চেকিং করা হবে, তারপর আপনাদের লাগেজ চেকিং করা হবে। আর এখান থেকেই দূর থেকে দেখা যাচ্ছে রাম জন্মভূমি মন্দিরের চূড়া। জয় শ্রীরাম বলে মুখরিত চারদিক। আমরাও সবাই ভীষণ আপ্লুত। এখানে আস্তে আস্তে আপনার লাগেজ এবং আপনাকে চেকিং করার পরে আমরা চলে এলাম মূল মন্দিরের সামনে। এখানে আপনার সঙ্গে জুতো, ঘড়ি, মোবাইল, ক্যামেরা যা যা আছে সব কিছু রেখে প্রবেশ করতে হবে মন্দিরে। বহু শতাব্দীর ইতিহাস, আন্দোলন ও অপেক্ষার পর 2024 সালে মহা আড়ম্বরে প্রতিষ্ঠা করা হয় রামলালার বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহে রামলালা বাল্যরূপে বিরাজমান। এই মূর্তিতে তিনি 5 বছরের শিশুরূপে কোমল এবং ঐশ্বর্যময় আভায় দীপ্ত। দর্শনার্থীরা বিশ্বাস করেন রামলালার এক ঝলক দর্শনেই মন ভরে যায় শান্তি ও শক্তিতে। রামলালাকে দর্শন করে আবার লকার থেকে ক্যামেরা, মোবাইল নিয়ে নিলাম। পুরো পথ মানে লকারতে আমাদের সব কিছু রাখার পরে হেঁটে দর্শন করে ফিরে আসতে 1 ঘন্টা মতন সময় লাগলো। এবার কিছুটা লাঞ্চ করে আরও বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে, সেগুলো দেখব। তবে লাঞ্চ করতে বেশি দূর যেতে হলো না। সামনেই রামলালা ব্যবস্থা করে দিলেন উনার প্রসাদের। রাম জন্মভূমি মন্দির দেখে বেরিয়ে আসার পথে সীতা রসোই বলে এক জায়গায় ভোগ খাওয়ানো হচ্ছে। তাই দেখুন, খিচুড়ি আর প্রচুর ভেজিস। জয় শ্রীরাম বলে খেয়েও নি। বেরিয়ে এলাম রাম জন্মভূমি মন্দির থেকে। এখান থেকে আবারও যাব হনুমানগাড়ি। তবে হাঁটতে যদি কষ্ট হয় তাহলে এখানে ব্যাটারি চালিত গাড়ি করেও যেতে পারেন। ভাড়া পড়ে জনপ্রতি 20 টাকা করে। হনুমানগাড়ি থেকে পাশে যে রাস্তাটা এগিয়ে গেছে সেখান থেকে 200 মিটার এগোলেই আপনারা পৌঁছে যাবেন দশরথ মহলে। পুরনো অযোধ্যার রাজকীয় ঐতিহ্যের অন্যতম স্মারক হল দশরথ মহল। বিশ্বাস করা হয় রাজা দশরথের রাজপ্রাসাদ ছিল এখানে। এখানেই শৈশবে বেড়ে উঠেছিলেন ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। আজ এটি একটি মন্দির রূপে প্রতিষ্ঠিত, যেখানে রাজকীয় সাজে রাম, সীতা, লক্ষ্মণের বিগ্রহ বিরাজমান। রঙিন দরজা, সূক্ষ্ম নকশা, আলোকসজ্জা ও সোনালী অলঙ্করণে সাজানো এই স্থানটি যেন এক রাজসভার প্রবেশের অনুভূতি দেয়। আমরা দশরথ মহল ঘুরে এখন যাব আর এক ঐতিহাসিক স্থান দেখতে। দশরথ মহলের বাইরে বিক্রি হচ্ছিল কন্দমূল ফল, যাকে বলা হয় রামফলও, যা শ্রীরাম বনবাসের সময় নাকি খেতেন। দাম মাত্র 10 টাকা। এই সব দেখতে দেখতে মাত্র 200 মিটার পরে আমরা চলে এলাম কনক ভবনে। বিশ্বাস করা হয় মা কৈকেয়ী বিবাহের পর সীতামাতাকে উপহার দিয়েছিলেন এই ভবন, তাই সোনার প্রাসাদও বলে ডাকা হয় এই ভবনকে। কনক ভবনের সামনে চলে এসেছি। চলুন প্রবেশ করি কনক ভবনে। রঙিন নকশা, সূক্ষ্ম কারুকাজ ও শান্ত পরিবেশ এই মন্দিরকে করে তুলেছে বিশেষ। কনক ভবনের বিশেষত্ব শুধু তার সৌন্দর্যই নয়, এখানকার পরিবেশে রয়েছে এক গভীর পারিবারিক উষ্ণতা। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে রাম ও সীতা রাজরানীর রূপে বিরাজমান। এখানে তারা রাজকার্য
বা যুদ্ধ নয়, বরং সুখী দম্পতির জীবনের প্রতীক। কনক ভবনে এসে ভক্তরা প্রার্থনা করেন সংসারের শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধির জন্য। কনক ভবন থেকে আবারও বেরিয়ে এসে চলে এলাম হনুমান গাড়ির কাছে। এখানেই অপেক্ষা করছিল সকালবেলার সেই অটো দাদা। উনি এখন অটো করে আমাদের নিয়ে যাচ্ছেন রামকিপারি ঘাট এবং তার পাশে সরজু নদীর ঘাটে। লতা মঙ্গেশকর চক পেরিয়ে আমরা চলে এলাম সরজু নদীর ঘাটে। এখানে নদীর ধারে তৈরি করা নতুন নতুন ফলক, আর নদীর ধারে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। লোকজন সারি দিয়ে বসে রয়েছে সিঁড়িতে, আর আমাদের খুদে সদস্য খোঁজো জলে ভাসিয়ে দিল তার আরতি। ভীষণ ভালো লাগবে আপনাদের সন্ধেবেলায় সরজুর বুকে এরকম আরতি দেখতে এবং নিজেদের আরতি জলে ভাসাতে। আস্তে আস্তে সরজু আরতি শুরু হচ্ছে। আপনারা একটু আগে আগেই চলে আসবেন এখানে, কারণ সন্ধেবেলায় 6টা থেকে শুরু হয় আরতি। তবে ভিড়ও হয় কিন্তু বেশ ভালো, বসার জায়গা পাবেন না, দূর থেকে কষ্ট করে দেখতে হবে। তাই একটু আগে আগে এসে নিজের পছন্দ মতন বসার জায়গা নিয়ে দেখুন সরজু নদীর আরতি। আর আপনাদের জন্য আমরা আজকের নিবেদনে সরজু নদীর আরতি। সরজু নদীর ধারে আরতি দেখে আবার চলে এলাম রামকিপারে ঘাটে। সময় লাগলো 2 মিনিটের মতো। এখানে হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে দেখানো হয় রামায়ণের বেশ কিছু অধ্যায়ও। आज श्री राम के अयोध्या वापस आने पर घर घर में प्रकाश है। पर एक दिन ऐसा भी था जिस दिन अयोध्या के हर घर का दिया बुझ गया था। के बाद घर की चौखट पर दिए प्रज्वलित हुए। क्या चौक, क्या देवालय, क्या धाम, अयोध्या का कण कण प्रकाश से जगमगा उठा। मेरे राम आनंद नगर में छा गया, सज उठा चारों दिशा, युग राम राज का गया। मेरे राम, मेरे राम, मेरे राम, मेरे राम। आगे आगे अक्षत स्वर्ण पात्र गाय और कैकेयी को प्रणाम किया। उसके बाद में श्री राम राजपुरोहित वशिष्ठ जी के पास आए। नगरवासी घोष कर रहे थे, माता कौशल्या का आनंद बढ़ाने वाले महाबाबू श्री राम, आपका स्वागत है, स्वागत है, स्वागत है। तुम सब भाई कौन प्यारे, आर्य भगत सब लोग, कृष्ण तुलसी रघुबीर दियो। जय जय राम राम, जय जय राम राम, जय जय राम राम राम, जय 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 राम राम राम, जय 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 राम राम राम, जय जय রামকিপারি দেখে আমরা হোটেলে যাব ডিসাইড করলাম।
তবে আমাদের টোটো দাদা বললেন আপনাদের নিয়ে যাব এখান থেকে 9 কিলোমিটার দূরে সূর্যকুণ্ডে, যেখানে 30 টাকার মূল্যে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন লাইট অ্যান্ড সাউন্ড শো ওয়াটার বডির ওপরে। এখানেও দেখানো হচ্ছে রামের জন্ম থেকে পুরো রামায়ণের ইতিহাস জলের ওপরে আলো ফেলে। जिससे यहाँ किया जाए इस अलौकिक कुंड का लाभ उठा सके। सूर्य देव के माध्यम से मैं अयोध्या और तेजमय हो गई और इसका प्रमाण इस सूर्य कुंड और समीप स्थित गरिमा में सूर्य मंदिर से स्थापित होगा कि मेरी ही धरती पर राम राज्य की आधारशिला रखी गई। आज भी अयोध्या एकता, आस्था और शांति के लिए उदाहरण बना है। ভগবান শ্রীরামের পূর্বপুরুষরা সূর্যদেবের আরাধনা করতেন, আর সেই ঐতিহ্যের স্মারক হিসেবেই এই সূর্যকুণ্ডের গুরুত্ব অপরিসীম। তাছাড়া আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদেরও কিন্তু জন্য রয়েছে প্রচুর চমক এই সূর্যকুণ্ডে। সূর্যকুণ্ড দেখে আবারও চলে এলাম রামকিপারি ঘাটে, আর এখানেই রয়েছে নাগেশ্বর নাথ মন্দির। শুরু হয়েছে সন্ধ্যা আরতি। এখন কথিত আছে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র কুশ। উনার নির্মিত নাগেশ্বর আজও পূজিত হন। হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ব। শেষ হলো প্রথম দিনের অযোধ্যা ভ্রমণ। আজ আমাদের অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় তথা শেষ দিন। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে নাগেশ্বর মন্দিরের পাশ দিয়ে চলে এলাম রামকিপারির ঘাটে। সকাল সকাল নেমে পড়লাম সরজু নদীতে। নদী এখন একেবারে শান্ত স্নিগ্ধ, তাই জল নিয়ে একটুখানি খেলাধুলা করলাম। গতকাল একটা কথা আপনাদের জানাতে ভুলে গেছি। আমরা সন্ধ্যাকালীন যে ভ্রমণে বেরিয়েছিলাম তার জন্য টোটো দাদা আমাদের থেকে নিয়েছিল মাত্র 400 টাকা। জয় শ্রীরাম। তৃতীয় দিনের অযোধ্যা ভ্রমণে সকাল সকাল আমাদের হোটেল থেকে বেরিয়ে নাগেশ্বর মন্দিরের পাশ দিয়ে চলে এসেছি রামকিপারি ঘাটে। এসে সরজু নদীতে সূর্য প্রণাম করে এখন বেরোবো দুটো গুরুত্বপূর্ণ স্থান সচরাচর যা দর্শনার্থীরা দেখেন না। একটি হচ্ছে ভরতকুণ্ড, যেখানে ভরত রামের বনবাসের সময় থাকতেন, এখান থেকে 25 কিলোমিটার দূরে। আরেকটি গুপ্তার ঘাট, যেখানে স্বয়ং শ্রী রাম সলিল সমাধি নিয়েছিলেন। আমাদের টোটো দাদা টোটোতে উঠে পড়লাম। আজকে উনাকে দিতে হবে 1000 টাকা, কারণ রামকিপারি ঘাট থেকে 10 কিলোমিটার দূরে গুপ্তার ঘাট। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এলাম গুপ্তার ঘাটে। অযোধ্যার পশ্চিম প্রান্তে পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত এই ঘাট শুধু একটি নদী তীর নয়, এটি রামায়ণের এক গভীর অধ্যায়ের সাক্ষী। পুরাণ মতে অযোধ্যার রাজ্য শাসনের বহু বছর পর ভগবান শ্রীরাম এখানেই তার পার্থিব অবতার সমাপ্ত করেন। তিনি সরজু নদীর জলে প্রবেশ করে বৈকুণ্ঠে গমন করেন। সেই কারণেই এই স্থানটির নাম হয় গুপ্তার ঘাট, অর্থাৎ যেখানে প্রভু গুপ্তভাবে অন্তর্ধান হয়েছেন। এখানে শ্রীরামচন্দ্র এসে সলিল সমাধি নিয়েছিলেন, মানে ধরাধাম থেকে বৈকুণ্ঠের পথে রওনা হয়েছিলেন এই সুন্দর গুপ্তার ঘাটে। গুপ্তার ঘাট থেকে ইচ্ছে করলে আপনি নৌকা ভাড়া করে নদীর উল্টো দিকেও যেতে পারেন। সেখানে বিশাল বড় বালিয়াড়িতে ঘুরেও আসতে পারেন। তাছাড়া গুপ্তার ঘাটের পাশেই রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরনো মন্দির। এখানে রয়েছে প্রাচীন মন্দির সমূহ, বিশেষ করে চক্রহরি মন্দির, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। ঘাটের প্রশস্ত সিঁড়ি, পরিষ্কার পাথরের নির্মাণ এবং নদীর ধীর স্রোত মিলিয়ে এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও ধ্যানমগ্ন। গুপ্তার ঘাট দেখে আমরা যাচ্ছি রামায়ণের আরেক
ঐতিহাসিক স্থান দেখতে, যার নাম ভরতকুণ্ড। এখান থেকে 10 কিলোমিটার দূরে ভরতকুণ্ড, যেতে সময় লাগলো 2 ঘন্টার মতো। নন্দীগ্রাম এলাকায় অবস্থিত ভরতকুণ্ড। এই স্থান রামায়ণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। পুরাণ মতে ভগবান শ্রীরাম যখন বনবাসে যান তখন তার ভাই ভরত অযোধ্যার সিংহাসনে বসেননি। পরবর্তীতে তিনি নন্দীগ্রামে কুটির নির্মাণ করে কঠোর তপস্যা শুরু করেন এবং রামের পাদুকা সিংহাসনে স্থাপন করে নিজেকে কেবল রক্ষক হিসেবে ঘোষণা করেন। সেই তপস্যার স্থানই আজকের ভরতকুণ্ড। দাঁড়িয়ে রয়েছি ভরতকুণ্ডের সামনে, সেই পবিত্র ভরতকুণ্ড যেখানে ভরত রোজ স্নান করে পুজো দিয়ে এখান থেকে অযোধ্যা যেতেন রাজপাট সামলাতে। এখানে একটি পবিত্র জলাশয় রয়েছে। এখানে ভরত স্নান ও পুজো করতেন বলে বিশ্বাস করা হয়। ভক্তরা মনে করেন এই কুণ্ডের জল ভক্তি, ত্যাগ ও ভ্রাতৃত্বের প্রতীক। আমিও নেমে পড়লাম কুণ্ডতে। কুণ্ডের জল একটুখানি গায়ে ছিটিয়ে অনুভব করলাম এখানকার ঐতিহ্যকে। তারপর কুণ্ড থেকে উঠে পড়লাম। কুণ্ডের পাশেই রয়েছে এক মন্দির। মন্দিরের ভেতরে বিরাজ করছেন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান এবং ভরত। এই দেখে আমরা উঠে পড়লাম টোটোতে। এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এমন এক স্থান যেখানে ভরত বসবাস করতেন। ভরত থাকতেন মাটির তলায়, কারণ শ্রীরাম বনবাসের সময় যেহেতু মাটিতে শুতেন, উনি থাকতেন মাটির তলায়। ভরতকুণ্ডের অনতি দূরে রয়েছে ভরত গুফা মন্দির। রাম যেহেতু বনবাসের সময় মাটিতে শুতেন, তাই ভরতজি মাটির তলায় শুতেন, কারণ উনি যেহেতু ছোট ছিলেন উনি বিশ্বাস করতেন রামের নিচে থাকবেন, তাই রাম মাটির ওপরে শুলে উনি মাটির তলায় শুতেন। সেই প্রাচীন গুহায় আমরা এখন প্রবেশ করব। আমি প্রবেশ করছি সেই ভরতের প্রাচীন গুহায়। মন কিরকম যেন হয়ে গেল এখানে। মনে হচ্ছে অতীতের কোনো জীবন্ত দলিল আমি চোখের সামনে দেখব। প্রবেশ করলাম সেই গুহায়। মন প্রশান্তিতে ভরে উঠল। ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। কি যে ভালো লাগছিল তা ভাষায় বর্ণনা করতে পারবো না। এখানেই নাকি ভরত কাটিয়েছেন 14 বছর। এই মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে রয়েছে আরেক মন্দির, নাম তার হনুমান ভরত মিলাপ মন্দির। দুজনের দেখা হলে আমরা যেমন কোলাকুলি করি, এই মন্দিরের বিগ্রহও সেরকম। যদিও এখানে পাশাপাশি 2টি ভরতের গুহা রয়েছে। কোনটি আসল কোনটি নকল সেই বিবাদে না গিয়ে প্রথমটা যেরকমভাবে ভক্তি ভরে দর্শন করলাম, দ্বিতীয়টাও ঠিক সেইভাবে মাটির তলার দিকে গিয়ে দর্শন করে নিলাম। এখানে একটি কথা বলে দিই, ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে অযোধ্যা ভ্রমণ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। ভরত গুফা দেখে বেরিয়ে এলাম মন্দির থেকে। সকালবেলা থেকে বেরিয়ে গুপ্তের ঘাট আর ভরতকুণ্ড দেখে, ভরত যেখানে থাকতেন সেই জায়গা দেখে বাইরে এসে দেখি গরম গরম আলুর ভাজা বিক্রি হচ্ছে, বা আলুর চপ বলতে পারেন। মাত্র 10 টাকা এই প্লেট, একদম হাতে গরম। ছোট্ট খাওয়া দাওয়া করে আবারও ফিরতি পথে উঠে পড়লাম আমাদেরই সেই দাদার টোটোতে। এই দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ উনি খুবই ভালো, খুব আন্তরিকতার সঙ্গে ঘুরে দেখালেন আমাদের পুরো অযোধ্যা। আমরা ফিরে এলাম আবারও রামকিপারি ঘাটে। ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। রামকিপারির ঘাটে অনেকগুলো খাওয়ার জায়গা রয়েছে। এখানে অনেক ধরনের থালি পাবেন, তার মধ্যে যেটা আপনাদের ভালো লাগে খেয়ে নিন। আমরাও তাই করলাম। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে 2 দিন 1 রাতের অযোধ্যা বা অযোধ্যা ভ্রমণ আমাদের একেবারে অন্তিম লগ্নে। এবার আমি আপনাদের জানাই খরচাপাতি কীরকম। আমরা যেই হোটেলে রয়েছি তা একেবারে নাগেশ্বর মন্দিরের পেছনে, মানে রামকিপারি হাঁটা পথে।
এখানে থাকতে আমরা যেই রুমে রয়েছি ওই রুমে 4 জন থাকতে পারেন, 1000 টাকা করে ভাড়া। 2 দিন আমরা রয়েছি, মানে 2000 টাকা আমরা ভাড়া দিচ্ছি। তার মানে জনপ্রতি 250 টাকা করে প্রতি দিনের লাগছে, মানে একজনের শুধু থাকতে খরচা 2 দিনের জন্য 500 টাকা। এবার আমরা যে ঘুরলাম 2 দিন, প্রথম দিন স্টেশন থেকে নিয়ে আসা যাবতীয় যা যা দর্শন করেছি সব কিছু লেগেছে টোটাল 800 টাকা। আর আজকে আমরা এখান থেকে নাগেশ্বর মন্দির থেকে টোটো করে যা যা দেখলাম, ভরতকুণ্ড, গুপ্তের ঘাট, এই সব দেখে আবার এখন নামিয়ে দিয়েছে, আমাদের আবার স্টেশন নিয়ে যাবে। এই পুরো খরচা 1000 টাকা। তাহলে 2 দিন টোটাল লেগেছে 1800 টাকা। তাহলে 4 জন যদি আপনারা থাকেন তাহলে মাত্র লাগছে 450 টাকা। তাহলে 2 দিন থাকতে আর ঘুরতে টোটাল খরচা পড়ছে 450 আর 500, মানে 950-এ এই দুটো হয়ে গেল। এবার খাওয়ার খরচায় আসি। এখানে আমরা যেই খাবারগুলো খাচ্ছি সাদা থালি, এইগুলোর দাম 120 থেকে 150 টাকা। আমি যদি 150 টাকাও ধরি তাহলে মোটামুটি একজনের সারাদিনে খেতে ডিনার, সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরবেলার লাঞ্চ করতে খরচা পড়বে 250 টাকা। তাহলে খাওয়ার খরচা মোটামুটি 500 টাকা। তাহলে 1450 টাকায় থাকা, খাওয়া, ঘোরা 2 দিনের অযোধ্যায়। এত কম খরচায় কীভাবে হবে বলুন? আর ট্রেনে আপনারা যেরকম আসবেন, স্লিপারে আসলে এক ধরনের ভাড়া, 2 টায়ার এসি, 3 টায়ার এসি, সেটা আপনাদের পছন্দ মতন। আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যেই টোটো ভাইয়ের সাথে ঘুরেছি, অমায়িক ভদ্রলোক, তো ওনার ফোন নাম্বারও আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা তাহলে চলে আসুন, আমাদের মতো করে ঘুরে বেড়ান। শুধু রাম মন্দির, হনুমান গাড়ি নয়, তার সঙ্গে গুপ্তার ঘাট এবং আরও অন্যান্য যেই সব দ্রষ্টব্য স্থান আমি দেখালাম সেই সব ঘুরে বেড়ান। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম কম খরচে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথম ভিডিও যেন আপনিই দেখতে পারেন। জয় শ্রীরাম।